রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিকভাবে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা ঠিক দুপুর ২টা ১০ দিকেই শুরু হয়। এখন আমরা দেখতে পাচ্ছি বেলা দুটার পর থেকে কিন্তু সংসদের যেই কার্যক্রম ভোট গ্রহণে সেটি শুরু। দর্শক, দেশের মানুষ আর ভালো হইল না, কারণ কমেন্টে উড়াধুরা কমেন্ট করেছে মানুষ। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই রাষ্ট্রপতি নির্বাচনের কি দরকার ছিল, কারণ এখানে বিএনপি থেকে যেই প্রার্থী অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে প্রার্থী করা হয়েছে সেই জিতবে, আপনারা যতই নির্বাচন করেন না কেন। এখন অনেকেই দাবি করতেছে এখানে ভোট চুরি হচ্ছে। সাধারণ নির্বাচনের মতো রাষ্ট্রপতি নির্বাচনেও নাকি ভোট চুরি হচ্ছে। কথা বাড়াচ্ছি না, চলুন আমরা একটু সেই ভোট দেওয়ার দৃশ্যগুলো দেখবো। আশা করি আমাদের সাথে থাকবেন এবং দেখবেন, এবং গুরুত্বপূর্ণ কথা আছে লাস্টে। দর্শক, আসলে কি এখানে ভোট চুরি হচ্ছে? আর এই যে রাষ্ট্রপতি নির্বাচন, অনেকেই বলতেছে যে সাজানো পাতানো নির্বাচন, ফাজলামো একটা। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ভোট প্রদান করতে হবে সে সকল নিয়মাবলী তিনি যে সকল জাতীয় সংসদ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে পাঠ করে শোনান। দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিকভাবে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা ঠিক দুপুর ২টা ১০ দিকেই শুরু হয়। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সালাউদ্দিন আহমদ, তিনি খুব সম্ভবত ভোট প্রদান করছেন। সবার কাছে ইতিমধ্যেই ব্যালট পেপারটি পৌঁছে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই ভোটদান করেছেন এবং তিনি তার যে বিরোধী দলীয় সদস্য রয়েছে, এখানে আমরা দেখলাম জামায়াত আমির তার সাথে করমর্দন করলেন। চিফ হুইপ যিনি ছিলেন তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি সকল জাতীয় সংসদ সদস্য যারা আছেন, অর্থাৎ এবার ৩৪৯টি আসনে আসলে ৩৪৯ জন ভোটার ভোট প্রদান করতে পারবে। তবে মির্জা আব্বাস, যিনি অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি ভোট দিতে পারবেন না। আর একজন, অর্থাৎ চট্টগ্রাম ৪ আসনটি সেটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯। তার মধ্যে একজন, যিনি মির্জা আব্বাস, তিনি ভোট প্রদান করতে পারবেন না, সেটি তিনি গতকালই জানিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয় সংসদের বাকি যে সদস্যরা আছেন তারা ভোট প্রদান করছেন, ব্যালট পেপারটি জমা দিচ্ছেন এবং ২টা থেকে ৫টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে। ৫টার পরে ভোট গণনার পরে বেসরকারিভাবে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি তার ব্রিফিংয়েই জানিয়ে দিয়েছিলেন যখন ভোট গণনা করা হবে তখন জাতীয় সংসদ সদস্যরা চাইলে এখানেই উপস্থিত থাকতে পারবেন, অর্থাৎ তাদের সামনে ভোট গণনার যেই প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। গয়েশ্বরচন্দ্র রায় এই মুহূর্তে তার ব্যালট পেপারটি জমা দিচ্ছেন। একে একে জাতীয় সংসদ সদস্য যারা আছেন তারা সবাই তাদের ব্যালট পেপারটি জমা দিচ্ছেন। অর্থাৎ বলাই চলে যে আর ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই জানা যাবে ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। এবং আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই দর্শক, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২ জন প্রার্থী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৬, ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসেবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী এই নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৯ অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। ১ নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম, প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য।
এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান মাননীয় সংসদ সদস্য এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায় মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টায় শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বসার আসন, সেই বসার আসনে তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে গিয়েছে এবং সেই ব্যালট পেপারে যেই দুজন প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি পদে, সেই দুজন প্রার্থীর নাম থাকবে। যারা যেই প্রার্থীকে ভোট দিতে চান তার নামের পাশে নিজের নাম এবং স্বাক্ষর করে কিন্তু সে তার তার ভোটাধিকারটা প্রয়োগ করবেন। এই বিষয়টি সাধারণত বলা হচ্ছে, কেন বলা হচ্ছে যে দীর্ঘ 35 বছর পর এই পদে ভোট হচ্ছে। রাষ্ট্রপতি কিন্তু নির্ধারিত সময় পরপরই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে, রাষ্ট্রপতির পরিবর্তন হয়ে থাকে। সাধারণত আমরা দেখে এসেছি যে সরকার দলীয় সদস্যরা অর্থাৎ সংসদে যাদের সংখ্যাগরিষ্ঠ আসন থাকে তারা যাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়ে থাকেন, সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মনোনীত হয়ে থাকেন। এর ব্যত্যয় আমরা দেখেছিলাম 1991 সালে যখন রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল। এরপর কিন্তু গত 35 বছরে কিন্তু কোনো ধরনের কোনো এই পদে ভোট হয়নি, সরাসরি আসলে ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং এখানে আসলে খুব বেশি ফল পরিবর্তন হওয়ার বা কোনো ধরনের কোনো অনিশ্চয়তার সুযোগ এই কারণে নেই, কারণ আপনি জানেন সংবিধানের যে 70 অনুচ্ছেদ আছে, 70 অনুচ্ছেদে আসলে বলা আছে সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়ে, নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না, অর্থাৎ ফ্লোর ক্রসিং আমরা যেটাকে বলি সেটি আসলে করার সুযোগ নেই। সেই কারণে হচ্ছে যে বিএনপির এবং তাদের সংসদে যারা সরকারে আছেন অন্যান্য ছোটোখাটো দলের যেসব প্রতিনিধিরা, তারা খুব সঙ্গতভাবে ধারণা করা যেতেই পারে তারা আসলে তাদের দলের থেকে মনোনীত যাকে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ভোট দিবেন। তবে আসলে সংসদে জামায়াতের এখানে ভোট সংখ্যা হচ্ছে, জামায়াত এবং এনসিপি সহ বিরোধী দলীয় যে জোট আছে 11 দলীয় জোট, তাদের ভোট সংখ্যা হচ্ছে 90টি এবং খুবই সঙ্গত কারণে বোঝাই যাচ্ছে যে তাদের ভোটের সংখ্যা সরকার দলীয় সদস্য থেকে অনেক কম। এরপরেও তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিষয়টাকে আমরা ভোটদান শুরুর আগে সংসদ সদস্য যারা সংসদে প্রবেশ করছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা এই বিষয়টিকে আসলে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন যে এটি আসলে গণতান্ত্রিক চর্চার একটি রূপ, অর্থাৎ অংশগ্রহণের মধ্য দিয়ে যে তারা নিজেদের অস্তিত্বকে জানান দিল বা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোটে দাঁড় করালো, এটিকেই তারা আসলে ইতিবাচকভাবে দেখতে পাচ্ছেন। আরও একটি বিষয় এখানে উল্লেখ করার মতো, যেই বিষয়টি কিছুক্ষণ আগে বলছিলাম সংবিধানের 70 অনুচ্ছেদের কথাটি, সেই 70 অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়টি কিন্তু যে জুলাই জাতীয় সনদ ছিল, জুলাই জাতীয় সনদে কিন্তু এসেছিল যে সংসদ সদস্যরা যেন তার ইচ্ছা
আর ইচ্ছা মতো নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিন্তু কিছুক্ষণ আগে এই একই বিষয়ে পুনরাবৃত্তি করেছেন। ভিতরে যাওয়ার আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন সংবিধান সংশোধনের জন্য যে কমিটি কাজ করছে সেই কমিটি যখন সংবিধান সংশোধনের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে তখন কিন্তু ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে এবং তারা যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন জুলাই জাতীয় সনদের জন্য সেই নোট অফ ডিসেন্টের বাইরে যে বিষয়টি আছে সব দল যেখানে ঐক্যমতে পৌঁছেছিল সেই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হবে ঠিক তখনই যখন আসলে আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন করা হবে। এর রেফারেন্স হিসেবে উদাহরণ হিসেবে উনি যেটি বলেছেন যে ভবিষ্যতে এই সংবিধানে সংশোধনের পর যদি কখনো প্রয়োজন পড়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটদানের আনুষ্ঠানিকতার চলে আসে, সেক্ষেত্রে সংসদ সদস্যরা চাইলে তার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন দলের সিদ্ধান্তের বাইরে, কিন্তু এই মুহূর্তে সেই সুযোগ থাকছে না। যদিও আমরা এনসিপির নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছিলেন যে আসলে ৭০ অনুচ্ছেদের বাইরে গিয়ে চাইলে সংসদ সদস্যরা। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, তাই সেগুলো দেখতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।